অবশেষে নিজের জেদকে বজায় রাখতে রাইকে কোনো কিছু না জানিয়ে হোটেল থেকে বেরিয়ে পড়লো অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অনির্বাণ রায়ের কাছে বলতে থাকে যে জানো তো রাই, এই সামনেই নাকি একটা গহীন জঙ্গল আছে, সেই জঙ্গলে নাকি অনেক বন্য প্রাণীরা আছে, আর তাদেরকে দেখার আমার যথেষ্ট পরিমাণে ইচ্ছা। সেই ইচ্ছে পূরণ করার জন্য কি আমি কিন্তু এতটা কলকাতা থেকে দূরে এসেছি তোমাকে নিয়ে, তাই আমি কিন্তু অবশ্যই আমার এই ইচ্ছাটা পূরণ করবো। আর এই বিষয়ে তুমি আমাকে কোনো মতেই বারণ করলেও কিন্তু আমি শুনবো না। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে অনির্বাণ, তুমি আমার একটা কথা বোঝার চেষ্টা করো। তুমি তো খুব ভালো করেই জানো যে তোমার পরিবারের লোকেরা আমাকে মোটেও তোমার সাথে এখানে একা আসতে দিতে চায়নি, তাদের দ্বিমতেই আমরা কিন্তু এখানে এসেছি। তারপরে যদি তোমার উপরে কোনো রকম কোনো বন্য প্রাণীরা এসে হামলা করে, তখন আমি কি করবো বলো তো? আমি কোনো মতেই তোমাকে হারাতে চাই না। আমাদের শুধুমাত্র বিয়ে হয়েছে, তুমি প্লিজ আমার এই কথাটুকু অন্তত রাখো। ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে আচ্ছা ঠিক আছে, আমার সদ্য বিবাহিত বউয়ের কোনো আবদার করেছে, সেই আবদার আমি না মিটিয়ে যাই কোথায়? ঠিক আছে, বরঞ্চ আমি যাবো না। অন্যদিকে নীলাঞ্জনা বলতে থাকে যে কোনো মূল্যেই হোক না কেন এই গহীন জঙ্গলে জুতো দিয়ে অনির্বাণ দাদা ভাইকে এই রুম থেকে বের করতে হবে, নয়তো বা যদি ওই গহীন জঙ্গলের কথা না বলে অনির্বাণ দাদাভাই না বেরোয় হোটেল থেকে, তাহলে আমি অনির্বাণ দাদাভাইকে কী করে তুলে নিয়ে যাব গুন্ডাদেরকে দিয়ে। অন্যদিকে অনির্বাণকে বারবার করে যখন হোটেলের স্টাফরা বলতে থাকে যে দেখুন স্যার, আপনি যদি এই আনন্দটা উপভোগ করার জন্য আপনি এই জঙ্গলে না যান, তাহলে কিন্তু আপনি কোনো মতেই আসল ট্রিপের এনজয়মেন্টটা করতে পারবেন না। ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে সত্যি বলছেন আপনারা, এখানে না গেলে আমি যথেষ্ট পরিমাণ আফসোস করবো, তাই তো? ঠিক সেই সময় হোটেলের স্টাফরা বলতে থাকে যে অফকোর্স স্যার, আপনাদের যদি আমাদের কথা বিশ্বাস না হয়, আপনারা চাইলেই হোটেলে থাকা অন্যান্য ট্যুরিস্টদেরকেও জিজ্ঞেস করতে পারেন। ঠিক সেই সময় রাই যখন ফ্রেশন আপ হওয়ার জন্য ওয়াশরুমে যায়, সেই সুযোগটাকে কাজে লাগে। অনির্বাণ বলতে থাকে যে রাই যেহেতু ওয়াশরুমে গিয়েছে, তাহলে ওর নিশ্চয়ই বেরোতে অনেকটা সময় লেগে যাবে, টুক করে আমি বরঞ্চ জঙ্গলে ঢুকে একটু ঢু মেরে আসি। তারপরে রাই আমাকে জিজ্ঞেস করলে না হয় আমি বলবো না ওকে যে আমি কোথায় গিয়েছিলাম, তাহলে তো আর রাইও আমার উপরে অভিমান করবে না, আর আমার কথাটাও রাখা হয়ে গেল। অন্যদিকে যখন সেই স্টাফদের কথা শুনে অনির্বাণ রাজি হয়ে সেই গহীন জঙ্গলে যাওয়ার জন্য রওনা হয়, ঠিক সেই মুহূর্তে নীলু ওদের গুন্ডা ফোন করে বলতে থাকে যে শিকারি কিন্তু রুম থেকে বেরিয়ে পড়েছে, শিকারি যাতে কোনো মতে আমাদের হাত থেকে না পিছলে যায়, এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবার কিন্তু কোনো রকম কোনো ভুল ত্রুটি করা যাবে না। ঠিক সেই সময় গুন্ডারা বলতে থাকে যে ম্যাডাম, আপনি যখন একবার আমাদেরকে এত বড় একটা দায়িত্ব আমাদের কাঁধে সঁপেছেন, আপনি একদম নিশ্চিন্তে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমিয়ে পড়ুন, কোনো রকম কোনো টেনশন করবেন না, আমাদের কাজটা আমরা খুবই করবো, আপনি একদম টেনশন করবেন না। অন্যদিকে এই কথা বলা মাত্র অনির্বাণের পেছন করতে করতে সকল সেই গহীন জঙ্গলে গুন্ডারা পৌঁছে যায়। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে সত্যি এই গহীন জঙ্গলে যদি না আসতাম, তাহলে হয়তো বা এই প্রকৃতির কোনো মতে সৌন্দর্য আমি উপভোগ করতে পারতাম না। ভাগ্যিস আমি সেই রেজর্টের লোকেদের কথা শুনে এখানে এসেছি, এই রাইকে তো কোনো মতে বোঝাতে পারলাম না। ইস, আমি কি মিস করছি রাইকে, কেন যে আমি সাথে করে নিয়ে আসলাম না। অন্যদিকে রাই ওয়াশরুম থেকে বেরোবার পরে রাই বলতে থাকে যে কি ব্যাপার, অনির্বাণকে কোথাও খুঁজে পাচ্ছি না, ওকে এবার খাবার অর্ডার করার জন্য বাইরে গেল, বা খাবার অর্ডার করার জন্য যদি হতো তাহলে তো অবশ্যই এখানে বসে অর্ডার করতে পারতো, কিন্তু ও কোথায় গেল আমাকে না বলে? আচ্ছা, ও কোনো মতে আবার গহীন জঙ্গলের মধ্যে ঢুকে পড়েনি তো? ওর তো বেশ ইচ্ছে ছিল, আমি বাধা দেওয়ার ফলেই তো যায়নি। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।